Hey viewers, this is Isma Zarin Choiti. আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দ্য বিগেস্ট ট্যালেন্ট হান্ট শো অফ দ্য ইয়ার দীপ্ত স্টার হান্ট ট্যালেন্টেড 12 এর আজকের এপিসোডে। দর্শক দেখছেন দীপ্ত স্টার হান্ট কো স্পন্সর্ড বাই মমতাজ মেহেদি এন্ড সুপারস্টার লাইটিং। আমাদের সাথে পার্টনার হিসেবে রয়েছে ইভা হেয়ার অয়েল, ভাইভ পারফিউম স্প্রে, অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনার, বেলামে, সানকুইক, আইডিএলসি ফাইন্যান্স ও টিকটক। মেকওভার পার্টনার হিসেবে রয়েছে পার্সোনা, ওয়ার্ড্রোব পার্টনার মাই হেরিটেজ, জুয়েলারি পার্টনার হিসেবে আছে জেবার বাই আরোহী। পুরো এপিসোডে আমাদেরকে সুন্দর করে স্টাইলিং করেছে আসাদ খান। দর্শক আপনারা জানেন সুপার 16 এর কঠিন সব লড়াই পার করে আমাদের 12 জন প্রতিযোগী চলে এসেছে ট্যালেন্টেড 12 এ। গত পর্বে আমরা দেখেছি 6 জন প্রতিযোগীর পারফরমেন্স এবং আজকে আমরা দেখব বাকি 6 জন প্রতিযোগীর পারফরমেন্স। সেখান থেকে কিন্তু 5 জন চলে গেছে আমাদের টপ 10 এ। আজকেও চলে যাবে 5 জন আমাদের টপ 10 এ এবং বিদায় নেবে একজন প্রতিযোগী। দর্শক বরাবরের মতো আমাদের সঙ্গে জুরি প্যানেলে রয়েছেন শিহাব শাহিদ, রাফিয়াত রশিদ মিথিলা এবং তারিক আনাম খান। দর্শক এবারে আমাদের যিনি বিশেষ অতিথি আমাদের মঞ্চ আলোকিত করবেন তিনি হচ্ছেন একাধারে লেখক, পরিচালক এবং শক্তিমান অভিনেতা। দর্শক মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শক্তিমান অভিনেতা গাজী রাকায়েতকে। A big round of applause for গাজী রাকায়েত। অনেক অনেক ধন্যবাদ আমাদের দীপ্ত স্টার হান্টের মঞ্চে আসার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ এবং আজকে যারা এই স্টার হান্টে যারা অংশগ্রহণ করছো এবং তাদেরকে অনেক 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 শুভকামনা এবং শুভেচ্ছা। এবং আমার সামনে যারা আছেন তিনজন বিজ্ঞ বিচারক, আমার খুবই কাছের মানুষ এবং এই অনুষ্ঠানে যুক্ত হতে খুব ভালো লাগছে। আশা করছি তোমরা আজকের এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমাদের সামনের এগিয়ে চলাকে আরও সুন্দরভাবে এগিয়ে নেবে। তো খুব ভালো লাগছে। থ্যাংক ইউ দীপ্তকে এবং আমাকে আমন্ত্রণ জানার জন্য। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি প্লিজ হ্যাভ আ সিট। দর্শক আমাদের ট্যালেন্টেড 12 রাউন্ডে আমরা বরাবরের মতোই দুটি সেগমেন্টে ভাগ করেছি। প্রথমটি হচ্ছে আ ওয়াক থ্রু মেমোরি লেন এবং দ্বিতীয়টি হচ্ছে অ্যাক্ট ইন আ শর্ট ফিল্ম। জাজেস, লড়াই শুরু হওয়ার আগে প্রতিযোগীদের উদ্দেশ্যে ছোট্ট শুভকামনা শুনতে চাই আপনাদের কাছ থেকে। গত এপিসোডে আমরা দেখেছি বেশ ভালো ফাইট হয়েছে এবং আমরা যত প্রতিযোগিতা এগুচ্ছে আমরাও ছোট ছোট ভুল ত্রুটিগুলো ধরার চেষ্টা করছি। সবাইকে শুভকামনাই জানাতে চাই আমি, কারণ এখন প্রতিযোগিতা আরও কঠিন হতে যাচ্ছে। এখন আর ভুল ত্রুটি কোনো সুযোগ নেই। সবচেয়ে বড় কথা সবাইকে ইমপ্রুভ করছে আমরা আগেও দেখেছি, সুতরাং ওইটা চালু রাখতে হবে। দর্শক আমাদের ফার্স্ট সেগমেন্ট আ ওয়াক থ্রু মেমোরি লেনে আমি প্রথমেই ডেকে নিচ্ছি মিষ্টিকে। তুমি 3 দিন পরে বাসায় আসছো, আমার এখানে একা একা ভয় লাগে। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাকি? তুমি তো বলছিলা তুমি সারা জীবন আমার সাথে থাকবা, তুমি হাত কেটে ফেলছিলা। আমি তো তখনই বুঝছিলাম তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি আমার এসএসসি পরীক্ষাটাও দেই না, আমি তোমার সাথে পালায় আসছি। তুমি তো এটাও বলছিলা যে আমি রান্না করতে না পারলে তুমি আমার রান্না করবা, একসাথে অনেক হেল্প করবা। আমি এভাবে থাকতে পারবো না তোমার সাথে। আমার মার কথা মনে পড়তেছে, আমার বাবার কথা মনে পড়তেছে। চলো না সবকিছু ভুলে চলো না, আবার সব ঠিক করে ফেলি। মা, আমি মিষ্টি মা, ফোন রাখো না বাবা, না আমার মাফ করে দাও। আমি সবার নষ্ট করছি, আমি বুঝি নাই মা। চুপ চুপ চুপ, আস্তে কথা বলো, আস্তে কথা বলো। নেক্সট যেটা পড়াচ্ছি, সামনে পরীক্ষা আছে, ডিসেম্বর মাস চলতেছে। নেক্সট যদি পরীক্ষা হবে তুমি ভালো করতে হবে, ঠিক আছে? হ্যাঁ বলো কি? আচ্ছা বসতে বলো, আমি আসতেছি। ঠিক আছে? আর একদম চিলাচিলি করবে না, সবাই থাকো, আমি আসতেছি। কোনো মাছের বাজার বানাবো না, ঠিক আছে? থাকো।
হ্যাঁ বলো, কে আসছে? কি অ্যাডমিশনের জন্য? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসতে বলো ভেতরে। ভালো আছো? কি আশ্চর্য তাই না, প্রায় 15-16 বছর পরে দেখা। তোমার ছেলেকে ভর্তি করাতে আসছো? কি নাম তোমার? আচ্ছা রহিমা, এদিকে আসো, ওকে প্লে গ্রাউন্ডে নিয়ে যাও আর স্কুলটা দেখাও। এই শহরে এত এত স্কুল থাকতে তুমি তোমার ছেলেকে নিয়ে আসছো আমার স্কুলে ভর্তি করার জন্য? তুমি অবশ্যই জানতে না স্কুলটা যে আমার, জানলে অবশ্যই আসতা না। জানো, আমার খুব ইচ্ছা ছিল একবার তোমার সাথে আমার দেখা হোক, একবার। আমি এখন আর কষ্ট পাইনি এগুলো নিয়ে, আমার তো মনেও নেই। আজকে তোমাকে দেখে সেই পুরনো কথা মনে হলো। তুমি আমাকে যে কষ্টগুলো দিয়েছো না, এগুলো থেকে আমি অনেক কিছু শিখেছি। সেই ছোট্ট বয়সে আবেগে করা একটা ভুল ছিল। ও আসো আসো, স্কুল ভালো লেগেছে তোমার? তোমার ছেলেকে আমি মানুষ করব, এমনভাবে মানুষ করব যেন কখনো কোনো দিন কাউকে কষ্ট না দেয়। তুমি যেটা করেছো এটা আমার কাছে বেটার লেগেছে। তুমি যে স্টোরিটা বিল্ড আপ করেছো সেটা আমার ভালো লেগেছে। আমার মনে হয়েছে আমি একটা কন্টিনিউয়েশন পেয়েছি। আপনার কাছে সত্য তৈরি করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, মানে অ্যাক্টর হিসেবে কেমন? এমনি সব ঠিক আছে, ভালো, গুড। আর ইমোশন প্লেইংটা খেয়াল রাখবে যে সমান্তরাল যেন চলে, ইমোশনটা যেন ছাপিয়ে না যায় আর কি। মঞ্চে টাইম ট্রাভেল করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি লাবণকে। লেফট রাইট দোস্ত, আরে শুন, আজকে ক্লাস করুম না বুঝছস? চল চল। ওই বল কোন দিকে পড়ছে রে? আয় হায়, বল পানিতে পড়ছে। বল একটু আয়না দে না তুই। আরে পানির কিনারে কুত্তা হয়ে রয়েছে দুইটা। বেটা, আরে সরা তুই, কুত্তা সরা। এই কয়টা বাজে দেখছস? স্কুল তো ছুটি হয়ে যাবে এখনই, বাসায় না গেলে ধরা খামু। চল জায়গা। ওই বেটা নাম। আরে নিচে সবাই পলান্টিস খেলতাছি, কিসের পরে নামবি? একটু পরে তো কারেন্ট আয়া পড়বো। এতক্ষণে তুই নামছস, ওটা কারেন্ট আয়া পড়ছে। এখন তো বাসায় না গেলে আম্মু দিব বকা। পড়তে বইতে হইব, বন্ধের পরেই তো পরীক্ষা। কালকে তো স্কুল বন্ধ। সকালবেলা সুজন ভাইয়ের দোকানে আয়া পড়িস, বুঝছস? আমার কাছে আছে, আমি দিব মনে। দুজনে মিলে একদম ইচ্ছা মতো খেলুম। পারলে ঠেকা এটা। জিততে গেছি। কি এটা? সুন্দর তো। কি রে, এদিকে আবার আওয়াজ হয়, মিউজিক বাজে। দোস্ত, ঈদ কার্ডটা অনেক সুন্দর। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি আকাশের আকাশে ভেসে ভেসে বেড়াই, মেঘের পাহাড়ে চড়ো তুমি। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি ফিল্ডেই আছি। স্যার কালকে তো ছুটিটা দরকার ছিল আমার, আপনারা তো আগে বলে রাখছি। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম স্যার। আরে সুজন ভাই, ভাই আমার চিনতে পারছেন? আমি লাবণ, সিয়াম। ওর তো কোনো খবর নাই। চলেন আমরা চার দোকানে বহি, এতদিন পরে আপনার সাথে দেখা। মাঝে কয়েক বছর ঈদের দিন শুধু দেখা হইতো, এখন তাও হয় না। ভাই আপনার ভিডিও গেমের দোকানে এখনো চলে? না ভাই, আজকে উঠি তাইলে। হ্যাঁ, সিয়াম বিদেশ থেকে আসলে যদি আল্লাহ বাঁচায় একদিন ওরে নিয়ে আসবো। ওই দিন একদম সারাদিন আপনার দোকানে ভিডিও গেম খেলবো। শুরুর দিকটা একটু রিফ্রেশিং লাগছিল। তুমি যেভাবে অ্যাক্ট শুরু করলে পিটি দিয়ে স্কুল মাঠে, ওইটাই তো সামথিং লাইক দ্যাট, পিটি দিয়ে পালিয়ে
তারপরে খেলতে গেছো। আসলে এই পর্যায়ে এসে আমাদের এক্সপেকটেশনটা তোমাদের কাছ থেকে একটু বেশি, তো এই স্টেজটাকে আর ফর গ্রান্টেড নিলে হবে না। মাপা না পুরো জিনিসটা। প্রথম পোর্শনটার মধ্যে অনেক এলিমেন্ট দরকার ছিল না, তো আরো কেয়ারফুল হওয়া উচিত ছিল, ভয়েস লেভেল ওয়ার্কআউট করা উচিত ছিল, কোথায় পজ নেবো, কোথায় বারবার করে বলে যাবো। পারফরমেন্স নিয়ে তোমার প্রতি আমার কোনো ইয়ে নেই। পারফরমেন্সটা ছোটোবেলাতে আমি চলে গিয়েছিলাম, আমি গ্যান্ডারিয়ার ওই জায়গাটাতে গিয়েছিলাম, তুমি যখন ভিডিও গেমস খেলছো তোমার এই অ্যাক্টিভিটিসগুলো আমার ভালো লেগেছে। দর্শক নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। অ্যাক্টিং ইজ টেন্ডস টু রিয়ালিটি বাট নট রিয়ালিটি। এই অ্যাক্টিং অ্যান্ড রিয়ালিটির মাঝখানে প্লাস করে একটা আর্ট। স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময় এবার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার দীপ্ত স্টার হান্ট ট্যালেন্টেড 12। এবারে ডেকে নিচ্ছি ফারিয়াকে। তোকে না কতবার বলেছি এরকম ক্লাসের টাইমে দেখা করতে বলবি না, কঠিন হয় এটা। কোচও ভালো আছি, তুই জানিস দুদিন পর এসএসসি পরীক্ষা। আব্বু যদি জানে না যে ক্লাস ফাঁকি দিয়ে এসে তোর সাথে দেখা করতে এসেছি, মেরে ফেলবে আমাকে। তুই স্মোক করছিস? হ্যাঁ, আল্লাহ, আমার স্মোকের গন্ধে বমি পায় ভাই। কেন রাগ হবো না? বারবার বলছি আমি যে আমার স্মোকিং ব্যাপারটা কেমন লাগে। চিল্লাবো না কেন? তুই মরে যাবি রে, তুই কেন বুঝিস না? তুই স্মোকিং করলে কতদিন পর মরে যাবি। ছুঁয়ে কথা দিচ্ছিস আর খাবি না। বলছি না বিয়ের আগে নো টাচিং। নো টাচিং মিন্স নো টাচিং। সত্যি চকলেট আনছিস? দে, এইভাবে দেখা করা টাফ। দেখে ফেললে স্কুলের টিচাররা জানলে কি হবে জানিস? ক্লাসের টাইম, পরের ক্লাসের টাইম, ম্যাথ ক্লাস মিস করলে আমার সব শেষ, আমি যাই। আমিও ভাবিনি যে এতদিন পর এখানে দেখা হবে। না, আনএক্সপেক্টেড অবাক হয়েছি। অবাক কেন হব? চিনতে যে পারিনি এরকমটাও না, চিনেছি। এখানে মেট্রোতে কারণ বাজার যাব। তুমি জানো আমি দীপ্ত স্টার হান্টে এখন কন্টেস্ট্যান্ট। আরে স্টক করো নাকি? স্টক কেন করবে? তোমার তো স্টক করার দরকার পড়ে না। তারপর কেমন আছো সেটা বলো। বিয়ে করেছো? বাহ। তুমি যাওয়ার পরে আম্মুর হার্ট অ্যাটাক হয়েছে। তোমার সাথে শেষবার দেখা হওয়ার পরে কিছুদিন পর হার্ট অ্যাটাক হয়েছে। ইঞ্জিনিয়ারিং হয়নি সেই জন্য। পরীক্ষায় দিনই কি হবে? আমার না তাড়া আছে। মেট্রোতে আজকে মনে হয় প্রচুর ভিড় হবে। আমি উবার নিয়ে চলে যাব। তোমার জীবনের জন্য শুভকামনা। অ্যাক্টিং যদি স্টোরি টেল করতে চাও, সো পুরোপুরি আমাকে করতে কনভিন্সিংলি স্টোরি টেল করা যায়নি, বিকজ ক্যারেক্টারটা আমি পাইনি। এই ক্যারেক্টারটা কে সেটা বোঝার চেষ্টা করছিলাম। এমনি তোমার পারফরমেন্স আমার ভালো লেগেছে, কিন্তু গল্পের মধ্যে একটু হয়তো সঙ্গতি কম ছিল। মার্ক করাটা খুব ইম্পর্টেন্ট। যখন ছেলেটার সঙ্গে দেখা হলো একদিন পরে, ধাক্কা লাগলো নাকি দূর থেকে দেখে তুমি ছুটে গেলে, এইটা মাথার মধ্যে নাও নাই। অ্যাক্টিং ইজ টেন্ডস টু রিয়ালিটি বাট নট রিয়ালিটি। এই অ্যাক্টিং অ্যান্ড রিয়ালিটির মাঝখানে প্লাস করে একটা আর্ট। 12 বছর আগে ফিরে যাওয়ার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল রাজকে। আম্মু, আমার 200 টাকা লাগবে। আব্বুর কাছ থেকে না দাও, এত কৈফিয়ত দিতে ভালো লাগে না মা। আমার লাগবে, দাও না। আমার কি চাইবে? আমার একটা মোবাইল নাই, একটা বাইক নাই, কিছু নাই। আমার কি আছে? খেপে যাইতেছো কেন তুমি? তোমার আমি কিছু খারাপ বলছি? আমার তো কোনো স্বাধীনতাই নেই, আমার কোনো প্রাইভেসি নেই। আমার পকেটে খালি থাকে সব সময়। টাকা দিতে পারবে না? জন্ম দিয়েছো কেন? আমার 200 টাকা লাগবে। দাও না আব্বু। খারাপ কি বলছি? আম্মু তো আমার সাথে কেমন করতেছিল। আমাকে হাত তোলো কেন তুমি সবসময়? কি করছি আমি তোমার সাথে? 200 টাকা দিয়েছি? কোনো সময় কিছু দিছো আমারে? আমার সব বন্ধু বান্ধবের চলন পালন দেখছো তুমি কোনো সময়? ওগুলোকে আমি চলতে পারি? কি আছে আমার? আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন?
আঙ্কেল আর 2টা দিন যদি একটু ওয়েট করেন, আমি 2 মাসের ভাড়া একসাথে দিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ আব্বু, আসসালামু আলাইকুম। এই তো বাবা, ভালো আছি, তুমি কেমন আছো? আজকে তো 2 তারিখ, আমি 3 তারিখের মধ্যে টাকা পাঠাই দেবো না। তুমি একটা কাজ করো, সকির মামার দোকান থেকে লিখে রাখো না, বাকি দিবে না নাকি? আচ্ছা দরকার নেই বাবা, আমি টাকা পাঠিয়ে দেবো না, সমস্যা নেই। আম্মুর কাছে দাও না, আম্মুর কী অবস্থা, শরীর ভালো? হ্যাঁ মা, আমি ঠিক আছে মা, তোমার কী অবস্থা? আমি পরশুদিন টাকা পাঠাইলে তুমি ডাক্তারটা দেখাই নিও। না মা, এবার আসা হবে না। এবার ওই স্টুডেন্টদের পরীক্ষা আছে না ওদের। শোনো, আমার জন্য একটু সেমাই রান্না করে রেখো। আর না কিছু হয় না, গলায় হচ্ছে ঠান্ডা লাগছে। শোনো, তুমি রেখে দিও মা, আমি আইসা এদের 2 দিন পরে যদি আসি। তুমি কি কান্না করতেছ? বোকা নাকি তুমি? চিন্তা করো না মা, আমি চলে আসবো, এদের 2 দিন পরেই চলে আসবো। তুমি ওষুধগুলো খাই নিও, আমি টাকা পাঠিয়ে দিব না। তোমার ছেলে বড় হয়ে গেছে না, চিন্তা নাই মা। দিস ইজ ভেরি নাইস কার্ভ। তারপরে তুমি যে চেঞ্জটা করেছো সেটাও ভেরি নাইস। আমার ভালো লেগেছে, এটা অনেক টাচি ছিল, ইনভলভ ছিল এবং আমার চোখে জল এসছে। তোমার গল্পটার সাথে আমি কানেক্ট করতে পেরেছি, আর তোমার পারফরমেন্স ভালো হয়েছে। পারফরমেন্স যদি চিন্তা করি ইট ওয়াজ গুড, খালি একটু পজটাকে তুমি একটু কমায় আনবা। এবারে কাজল আমাদেরকে টাইম ট্রাভেল করে দেখাবে, সো ডেকে নিচ্ছি কাজলকে। ভাইয়া কি হবে, কিচ্ছু হয়নি। মা আজকেও রাগারাগি করেছে। আমি বলেছি আমি গান গাইতে চাই, মা কখনো আমাকে বোঝে না। আমি চাই গান গেয়ে একদিন অনেক বড় শিল্পী হব। তুমি একটু বুঝাও না ভাইয়া, তোমরা কেউ বুঝো না আমাকে। তুমি সাপোর্ট করো, কিন্তু মাকে বলো না। আমার সামনে এসে বললে কি হবে? তুমি একটু বলো, তুমি বললে মা শুনবে। কেউ আমাকে বোঝে না। আমার বান্ধবীরা বলে আমি নাকি কাক শিল্পী, কাকের মতো গান গাই। আমি চাই একদিন আমি অনেক বড় শিল্পী হব। মা স্টেজে আমার গান দেখবে, বলবে আমার কাজল পেরেছে, আমার কাজল পারছে। আমার ড্রয়িং করতে একদম ভালো লাগে না। দেখো শুধু শুধু আমাকে বসিয়ে রেখেছে। আমি পারি এইসব, আমার ভালো লাগে না এইসব করতে। আমি করতে চাই না ভাইয়া, ভাই আমি গান করতে চাই। সত্যি বুঝাবে? আই লাভ ইউ ভাইয়া। ভাইয়া বলো না। না এই তো চেঞ্জ করছি। খুব ভালো হয়েছে। তুমি জানো মা আজকে আমার গান শুনে স্টেজে কান্না করে ফেলেছে। আমার বিশ্বাস ছিল আমি একদিন পারবো, আর তুমি সবসময় আমার সাপোর্টে ছিলে। আজকে আমি আমিকে পেয়েছি। আমার স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি। এখন জানো আমি লাখো মানুষের কোকিলের সুর। এখন কিন্তু কেউ আমাকে কাকশিল্পী বলে না। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ছোটবেলায় আমি অনেক আবেগী ছিলাম, না বুঝে অনেক কান্নাকাটি করতাম, বুঝতাম না। মা ডিসিশন নেওয়ার কখনো ওই সুযোগটা দেয়নি। কাজল তুই নে, তুই কি করতে পারবি। যেহেতু ছোট ছিলাম, এখন যেহেতু বড় হয়ে গেছি, মা আমার উপর বিশ্বাস রাখে। অ্যান্ড আমি এখন আত্মবিশ্বাসী। আমি ভয়কে জয় করেছি আর কষ্টকে এগিয়ে নিয়ে আজকে সাফল্য পেয়েছি। পারফরমেন্স ওয়াজ কাইন্ড অফ ওকে। তুমি ছোটবেলার যে চরিত্রটা করেছো সেটা আমি কিছুটা বুঝতে পেরেছি, তোমার সিচুয়েশনটা, তোমার ক্রাইসিসটা বুঝতে পেরেছি। নট ইন্টারেস্টেড। অ্যাক্টিং ইজ জাস্ট সাম মোমেন্টস। তোমার স্টোরি টেলিংটা ছিল ওয়াজ ভেরি ফ্ল্যাট, অ্যান্ড তোমার অ্যাক্টিং এর চেঞ্জগুলো ফ্ল্যাট ছিল। দুটো এজকে আলাদা করা যায়নি। আমাদের ওয়াক থ্রু মেমোরি লেন সেগমেন্টের সবশেষ প্রতিযোগী হাফিজ। আমি বিকেলবেলা খেলতে পছন্দ করি, কিন্তু আমার আম্মু বিকেলবেলা আমাকে খেলতে দিতে যেতে চায় না। আমি এখন না ঘুমিয়ে চুপি চুপি করে আম্মুকে না বলে খেলতে যাব। আম্মু ঘুম আসছে না আমার,
খেলতে যাই না আম্মু, 4:30 বাজে, আর তো 1 ঘন্টাই আছে আজান দেব, যাই না। আমি খেলবো, খেলার পর আমি আজকে গোসল করবো না পুকুরে, আমি খেলে বাসায় চলে আসবো। আমি পড়তে বসবো তো এসে আম্মু, আমি হোমওয়ার্কও কমপ্লিট করবো, সব পড়া শেষ করবো, তারপর আমি ঘুমাতে যাবো। তুমি সবসময় আমার সাথে এমন করো। শুক্রবার দিনটা অফ, সেদিনও আমাকে খেলতে দাও না। সকালবেলা পাঠাই দাও মার্শাল আর্টের ক্লাসে, বিকেলবেলা পাঠাই দাও গান শিখতে। বইতেই তো লেখা খেলাধুলায় বারে বল। যাই না প্লিজ, আমি যাবো, খেলে চলে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, লাভ ইউ। শুভ্র 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 শুভ্র, সরি সরি আই এম সরি, লেট হয়ে গেছে। আচ্ছা আমি সবার লাস্টে ব্যাটিংয়ে নামতেছি, আমি সবার লাস্টে ব্যাটিংয়ে নামবো। ওকে, আমি কিপিং করতেছি, আমি কি শুনে। কই তুই? বললাম আজকে ঈদের সেকেন্ড ডে আমরা সবাই ফুটবল খেলি মাঠে। মাঠের অবস্থা কি? তুই ভাঙ্গা বিল্ডিংয়ের মধ্যে কি কর? আমি ওখানে কেন আসবো ভাঙ্গা বিল্ডিংয়ের মধ্যে? আমি জানি তুই ওখানে কি করিস। এই সাইপাস খাওয়া বন্ধ কর। একটা মানুষকে তুই ভালোবাসিস, 1 বছরের সম্পর্ক, সে চলে গেছে, শেষ। আমি তোর ছোটবেলার বন্ধু, তোর বাবা মা তোকে ছোট থেকে বড় করছে, তার থেকে সে ইম্পর্টেন্ট। আমি মানি, ওকে, বাট এই জন্য নিজেকে শেষ করে দিতে হবে? নিজেকে তৈরি কর আর বেটার জায়গায় যা। ওখান থেকে বের হ, দেন আমাকে কল কর, নদীর পাড়ের দিকে যাব, কথা আছে। হ্যাঁ মা, বসেই আছি আর কি করব। হ্যাঁ, সন্ধ্যার দিকে বেরোবো আর কি। আগে বিকেলে বের হতাম, সন্ধ্যার আগে বাসায় ফিরতাম। এখন সন্ধ্যায় এই জন্য বের হই যে বিকেলবেলা গিয়ে যে খেলবো, সেই মাঠের আর মাঠ নাই। মাঠে এখন 1 হাত লম্বা ঘাস। ছেলেপেলের কি অবস্থা এলাকায় মা। আমাদের সময় যে মজাটা ছিল, যে গোসল করতে নামার আগে আড্ডা দেয়া, পাশের বাড়ির ডাব বা কারো বাসার চালতা সেটা নিয়ে আমরা বানিয়ে খাওয়া, এটা নেই। ওই মজাটা মিস করি মা আসলে। এই জন্য দুপুরবেলা বাসায়, বিকেলবেলা বাসায়, সন্ধ্যার দিকে বের হবো, দেখি কার সাথে দেখা হয়। স্মার্ট হইতে গিয়ে, ভালো লাইটিং করতে গিয়ে আমার মনে হয় যে একটু ঝামেলাই হয়ে গেছে। বড় হওয়ার স্টোরিটা সাথে কানেক্ট করতে পারিনি, অভিনয়টা একদম ফ্ল্যাট হয়ে গেছে। ছোটবেলাটা ভালোই ছিল, শুরুটা ছোট্ট বাচ্চার একটা ঠিক ছিল, তারপর অনেক কিছু হতে পারতো। সেই জায়গায় বাদ দিয়ে গিয়ে একটা বসে আই ডোন্ট নো, মানে খুব পুয়ার। ছোটবেলার অভিনয়গুলো আমার খুব ভালো লাগছে, আমি একদম শৈশবে ফিরে যাচ্ছি, সবার দারুণ লাগছে। কিন্তু বড়বেলায় এসে আর বড় হয়ে উঠছে না। দর্শক, আমাদের ফার্স্ট সেগমেন্ট আ ওয়াক থ্রু মেমোরি লেনের সবগুলো পারফরমেন্স কিন্তু আমরা দেখে ফেলেছি। যাব এবার ছোট্ট একটি বেলামে ব্রেকে। ওই দিন আমি বাইরেছিলাম চা খাইতে, বাইরে দেখি রাস্তায় অন্ধকারের মধ্যে স্যার কেটে জানি খাড়াই আছে। এই যে এই স্যার রে, হয় স্যার এই স্যারে আসিল। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময়। বিরতির পর আবারও ফিরে এলাম দীপ্ত স্টার হান্টের ট্যালেন্টেড 12 রাউন্ডে। দর্শক, এবারে চলে যাব আমরা আমাদের সেকেন্ড সেগমেন্ট, উইচ ইজ অ্যাক্ট ইন আ শর্ট ফিল্ম। দেখি আমাদের প্রতিযোগীরা এই শর্ট ফিল্মে কেমন পারফরমেন্স দেখিয়েছে।
আমি আসলে বুঝলাম না ভাই, আপনি আমাকে কেন ধরে আনছেন? শোনেন, ডাক্তারদের কাজ হচ্ছে মানুষের জীবন বাঁচানো, ডাক্তাররা জীবন কেড়ে নেয় না। পরেবার আমাকে এক্ষুনি বাসায় যেতে হবে, আমার মা আমার জন্য ওয়েট করতেছে। আমি হাতে করে মুখে তুলে না দিলে আমার মা প্রেশারের ওষুধটা পর্যন্ত খায় না। আমার সিচুয়েশনটা একটু বোঝেন আপনারা। ভাই একটু কথা কম বলেন, স্যার যেটা বলেন সেইটা আগে একটু শোনেন। যে মানুষটা খুন হয়েছে তার নাম দবির চৌধুরী। আচলপুরের মতো মফস্বল এলাকায় থাকলেও মেইন স্ট্রিম রাজনীতিতে তার ভালো একটা মহরম দহরম আছে, একটা হেভি ওয়েট ক্যারেক্টার। সেই মানুষটাই কিনে খুন হলো সন্ধ্যার সময়, তাও আবার রাস্তার মাঝখানে। তাই না নূপুর? ইয়েস স্যার। সো আপনারা বুঝতেই পারতেছেন যে এই ঘটনায় স্যার কতটা চাপের মধ্যে আছে, তাই না স্যার? দেখেন, টাকা যেমন টাকা বাড়ায়, চাপও তেমনি চাপ বাড়ায়। আমার উপরে চাপ যত আসবে, টেকনিক্যালি সেই চাপগুলো আপনাদের কাঁধে গিয়ে পড়বে। মেহরবানি করে আপনাদের মধ্যে থেকে কেউ একজন স্বীকার করেন যে খুনটা আসলে কে করছে, তাহলে আমারও চাপাচাপি করতে হয় না, আর আপনাদেরও তো দেখেন দাঁড়াই থাকতে হয় না, মানে সবারই সময় বাঁচে। দবির সাহেবকে খুন করার শক্ত মোটিভ আছে আপনাদের চারজনের উপরে, অ্যান্ড আই এম প্রিটি শিওর আপনাদের চারজনের মধ্যে কেউ একজন কাজটা করছেন, মানে খুনটা করছে না। চোর চোরটা কেমন ধরনের কথাবার্তা? আপনার কাছে কি প্রুফ আছে আমি জানতে চাচ্ছি। আপনি করছেন না কেন? আপনার কাছে কি প্রুফ আছে আমি জানতে। সাইলেন্ট! রুমি একটা দামি কথা বলেছেন, কেউ যখন কম্বল পেটায় সেটা একদমই কম্বলের বিরুদ্ধে না, এটা শুধুই ধুলোর বিরুদ্ধে। আর ঠিক তেমনি আমিও যখন আপনাদের পেটাবো সেটাও একদমই আপনাদের বিপরীতে না, সেটা শুধু খুনুর বিপরীতে। সো প্লিজ ডোন্ট টেক ইট পার্সোনাল। তাই নাকি? আপনি তাহলে সবাইকে পেটাবেন, মেয়েদেরকেও পেটাবেন? পেটান না দেখি, আপনার দৌড় কতটুকু আমি একটু দেখতে চাই। ওসি মুস্তাফিজুর, আপনি না এখনো আমাকে চেনেননি। তাই নাই? কে বলেছে আমি আপনাকে চিনি না? মায়া মেহজাবিন আপনার নাম, দৈনিক মরিচিকার ক্রাইম জার্নালিস্ট। আপনার পত্রিকার সবাইকে না চিনলেও আপনাকে আমি চিনি। আমি যদি একটা কল দিই না আমার অফিসে, এই যে উনি আমার মোবাইলটা যদি সিজ না করতো তাহলে এই আচলপুর থানার 12টা পার করে আমি 1টা বাজিয়ে দিতাম। স্যার শুধু কিন্তু ফোনটাই নিছি, বাকি সবার ব্যাগ চেক করলেও উনি কিন্তু ওনার ব্যাগটা চেকও করতে দেন নাই। সে তখন থেকে খালি থ্রেটই দিয়ে যাইতেছে। দেখ দেখো তো আর কি কি আছে। আপনারা একদম ঠিক করছেন আমার সাথে। আমি আপনাদের ছেড়ে দেবো ভেবেছেন? আমি আপনাদের কাউকে ছাড়বো না। স্যার 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 আমার কসম স্যার, বিশ্বাস আমি স্যার খুন করি নাই স্যার, আমি জীবনে কাম করি নাই স্যার। স্যার 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 অরিজিনাল চিনি স্যার। সোর সবাই বিখ্যাত নোবেল পাইয়া, আর ওই বিখ্যাত হচ্ছে চুরি কইরা। এই আসলপুরের বিখ্যাত চোর রাজু। ওই কত মাসে না তোরে থার্ড ডেকে দিছিলাম, অফিসের বাসা চুরি দেয়, ওই গাড়ি রেবেন যে তার কোন কইয়া। স্যার কি নিছি স্যার? চোর হলো আমার একটা নীতি আছে স্যার, আমি কোনোদিন কারো বাসা থেকে নগদ টাকা আর স্বর্ণ বলে স্যার স্যার কিচ্ছু নিই নাই। কি নিছস জানোস না? রিভেঞ্জ, হ্যাঁ প্রতিশোধ দিছস না? কি কোন স্যার? চুরিবাট করে আমি করি স্যার, ওটা তো আমি স্বীকার করতেছি, কিন্তু স্যার খুন আল্লাহর কসম স্যার, বিশ্বাস এই কাম আমি জীবনে করি নাই স্যার।
ওই দিন আমি বাইরেছিলাম চা খাইতে, বাইরে দেখি রাস্তায় অন্ধকারের মধ্যে স্যার কেটে জানি খাড়াই আছে। স্যার এই যে এই স্যার রে, হয় স্যার এই স্যারে আসিল, লাশের উপরে স্যার মুখ নিয়া কি জানি করতেছিল স্যার। কি জানি করতেছিলাম মানে কি? কি বলো সব? ঠিকই কই। আমি একজন ডাক্তার, একটা মানুষ রক্তাক্ত অবস্থায় রাস্তার মধ্যে পড়ে আছে, আমি সেটা দেখতে যাবো না মানুষটা বেঁচে আছে নাকি মরে আছে? আমি তার পালস চেক করতে গিয়েছিলাম, এটা আমার দায়িত্ব। দাদবীর সাহেবকে আপনি কখন দেখলে? কখন আবার? সন্ধ্যার একটু পরে। আমি প্রতিদিনের মতোই হসপিটাল থেকে বাড়ি ফিরছিলাম, আর তখনই হঠাৎ রাস্তার ঠিক মাঝখানে দেখতে পাই বডিটাকে, অন্ধকারের মধ্যে। ডাক্তার আরিফ, আপনার সাথে না দবির চৌধুরীর গত বছর একটা ঝামেলা হয়েছিল, মনে আছে তো তাই না? আপনি ওনার শালার পায়ের অপারেশনটা ঠিকঠাক মতো করতে পারেন নাই, সেজন্য উনি লোকজন নিয়ে আপনার উপর হামলাও করছিল। এই যে যিনি ফাইলও আছে এখানে, আর এই জন্য আমি দবির চৌধুরীকে খুন করছি? হ্যাঁ, অফকোর্স। মানে আপনারা থানা চালাচ্ছেন নাকি নেটফ্লিক্স? আরিফ, পাইলস অপারেশন কিন্তু আমরাও করতে পারি, শুধু সার্জারি ব্লেডের জায়গায় সিদ্ধ ডিম যাবে। স্মার্ট হওয়া ভালো, ওভার স্মার্ট হয়ে না ধরা খেয়ে যাবে। আর এখানে স্মার্ট হয়ে না, এখানে সব থেকে বেশি স্মার্ট আমি, তাই না মিস ইউনিভার্স? সন্ধ্যা 7:10। কোথায় ছিলেন আপনি? বলেছিলাম রেডি হতেছিলাম, দেখেন না স্যার উনি কত মেকআপ দিয়েছে, একটু দেখেন না স্যার, একটু দেখেন। আই চুপ, একদম চুপ। বাবা ডরাইছি, খবরদার একদম হাসবি না। তুই হাসলি না স্যার তোর সবগুলো দাঁত ভেঙে দিবে। কি স্যার ভাঙবেন না? এতদিন তো কত কি আমার মন ভাঙ, এইবার ওসি জানালে আমার একটু দাঁতই ভাঙছি। আমাদের ইনভেস্টিগেশন বলছে দবির সাহেবকে অনেকদিন ধরে একটা কলগার ব্ল্যাকমেল করে যাচ্ছে। তুমি তাহলে সেই মেয়ে? কি যে কন্যা স্যার, আমি যদি বেলাত মিলি করবার পারতাম তাহলে কি এত সাহিত্য বুঝতে আমার বীজ আর এখানে খাড়াই থাম লাগে? রুমি আর একটা কথা বলেছে, কাল আমি বোকা ছিলাম তাই পৃথিবী বদলাতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি বুদ্ধিমান তাই নিজেকেই বদলে নিয়েছি। এটা স্যার কোন রুমি? আমাকে ওই যে মজনু চেয়ারম্যানের ছোট পোলাটা, বিশ্বাস হয় না। ও এত খাইছে কথা কই শিখছে কোন তো স্যার? রুমি, জামালউদ্দিন রুমি। তুই এসে বুঝবি না, তবে তুই যে ফোনটা করস না এইটা আমি কি আল্লাহর কসম স্যার, বিশ্বাস আপনার মতন ভালো পুলিশ আমি হোজনে দেখি নাই স্যার। তাইলে আমি যাই স্যার। চুরির দায় চুরির দায় সবই আছে তোর ঘরে, তোর কিছু হাতে তো থাকতে হবে। আরে তোর তো বাবা বাড়ি অনেক দিন আসো না, তাই জায়গা। মিস ইউনিভার্স, দবির সাহেবকে না হলেও 3 জন ক্লায়েন্টের আপত্তিকর ভিডিও পাওয়া গেছে তোমার ফোন। ওই অবশ্য অন্য ব্যবস্থা, তবে কোনটা তুমিও করো না। ও বুঝছি স্যার, তাহলে এই ডাক্তারই দবিরকে খুন করছে, তাই না স্যার? একদম ঠিক বলেছেন, ওরা মানুষের বডি পার্টস চুরি করে। আমার কাছে সব প্রমাণ আছে, আমি দিতে পারবো। আর সেই প্রমাণ প্রকাশ না করার জন্য কত টাকা ডিল হয় সেটা এখন দেরি। তবে কোনটা আপনারা দুজনে কেউই করেন নাই।
তাহলে স্যার খুনটা কে করেছে? রুমি আর একটা কথা বলেছেন, শুধু তৃষ্ণা তুই পানি খোঁজে না, পানিও তৃষ্ণা পেরিতেছে। আর ঠিক তেমনি শুধু পুলিশই ক্রাইম খুঁজে না, ক্রাইমও মাঝে মাঝে পুলিশ রেখে জানে। লুকিয়ে প্রেম করা ভালো, বউকে লুকিয়ে প্রেম করা ভালো না প্রিয়দবীর চৌধুরী। সবাই মোটামুটি জাস্ট ছুটে গেছে পুরো জিনিসটা। অ্যাক্টিনার শর্ট ফিল্মের জাজমেন্ট ডান, এবারে চূড়ান্ত ফলাফল। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণার পূর্বে আমি নিয়ে নিতে চাই একটি ছোট্ট রিফ্রেশিং সানকুইক ব্রেক। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার। সব মিলে এটার একটা টাফ জাজমেন্ট ছিল, কিন্তু বোথ অফ দ্য সেকশনে যে 1% সিঙ্গেল আউট পারফরমেন্স করেছে তাকে আমরা প্রথমে আজকে সুপারস্টার লাইটিং জোনে পাঠাবো। স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময় এবার সামনে দাঁড়াবার। ফিরে এলাম বিরতির পর দীপ্ত স্টার হান্ট ট্যালেন্টেড 12 রাউন্ডের সেকেন্ড এপিসোডের শেষ সেগমেন্টে। আমাদের এই পর্বের কন্টেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ইভা নন স্টিকি হেয়ার অয়েলের সৌজন্যে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে। পেঁয়াজের গুণ সমৃদ্ধ ইভা হেয়ার অয়েল চুলকে করবে ঘন, সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল। ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে আমাদের আজকের বিউটিফুল হেয়ার অফ দ্য ডে স্পেশাল গিফট হ্যাম্পার পাচ্ছে মিষ্টি ঘোষ। স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময় এবার সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ তোমার। কন্টেস্টেন্টদের মধ্যে আমরা পেয়ে গেছি ভাইভ পারফিউম স্প্রের সৌজন্যে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে। ভাইভ পারফিউম স্প্রে নিয়ে এলো 4টি লং লাস্টিং ইউনিক ফ্রেগ্রেন্স যা আপনাকে রাখবে ফ্রেশ সারাদিন, অ্যান্ড ইউ উইল বি দ্য সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন অল ডে লং। ভাইভ পারফিউম স্প্রের পক্ষ থেকে আমাদের আজকের ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে স্পেশাল গিফট হ্যাম্পার পাচ্ছে শফিউল রাজ। স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময় এবার সামনে দাঁড়াবার
এবারে সেই চূড়ান্ত ফলাফল ঘোষণার মুহূর্ত। আমি জানি না এই মুহূর্তটা কেন আসে, আমার একেবারেই ভালো লাগে না, তাই আমি চলে যেতে চাই। আমি ফলাফল ঘোষণার দায়িত্বটি যথারীতি আমাদের জাজেসদের উপর ছেড়ে দিতে চাই। আজকের এপিসোড আসলে একটু টাফ ছিল জাজমেন্টের দিক থেকে। কেউ ওয়াক ইন দ্য মেমোরি সেগমেন্টটাতে ভালো করেছে, আবার দেখা গেছে কেউ শর্ট ফিল্ম সেগমেন্টটাতে ভালো করেছে। সব মিলে এটার একটা টাফ জাজমেন্ট ছিল, কিন্তু বোথ অফ দ্য সেকশনে যে 1% সিঙ্গেল আউট পারফরমেন্স করেছে তাকেই আমরা প্রথমে আজকে সুপারস্টার লাইটিং জোনে পাঠাবো। শফিউল রাজ। এরপরে আমরা যাকে সুপারস্টার লাইটিং জোনে যাওয়ার জন্য নির্বাচিত করেছি মিষ্টি ঘোষ। এবার আমাদের তৃতীয় জন যিনি সুপারস্টার লাইটিং জোনে যাবেন, অনেক কিছু চুলচেরা বিশ্লেষণ করার পরে অল্প মার্জিনে যাবে ফারিয়া হোসেন। লাস্ট তিনজনের মধ্যে থেকে একজন বাইরে যাবে, বাকি দুজন সুপারস্টার লাইটিং জোনে যাবে। আপনাদের ভেতর পয়েন্ট ব্যবধান খুবই কম, তবুও আমরা ব্যাপক আলোচনার পরে চতুর্থ যাকে সুপারস্টার লাইটিং জোনে পাঠাচ্ছি সে হচ্ছে হাফিজ রহমান। কাজল এবং লাবণ, তোমরা আমাদেরকে খুবই ডিফিকাল্ট একটা প্রবলেমে ফেলে দিয়েছিলে। খুবই চুলচেরা আমরা বিশ্লেষণ করেছি, আমাদের গেস্ট জাজও মার্কিং করেছেন। সামগ্রিক বিবেচনায় যিনি আজকে আমাদের ছেড়ে যাচ্ছেন, জান্নাতুল ফেরদৌস। Kajol, this is starting. জাজেস, আমরা পেয়ে গেছি আমাদের টপ 10 কন্টেস্টেন্টদের মধ্যে আজকে 5 জন। আমরা গত পর্বে দেখেছি 5 জনকে এবং আজকে দেখলাম 5 জনকে, এবং সেই 5 জনের উদ্দেশ্যে যদি আপনারা কিছু বলেন। কনগ্রাচুলেশনস সবার আগে, যেভাবেই হোক আপনারা লাস্ট টপ 10 এসছেন আপনারা, সো ইটস এ বিগ অপরচুনিটি। নেক্সট স্টেজটা আরও টাফ হবে। আজকে যেমন একজন পারফর্মার গেছেন, আমরা নামও মেনশন করেছি, সো তেমনই পারফরমেন্স দেওয়ার চেষ্টা করতে হবে, স্ট্যান্ডার্ডটা রেইজ করতে হবে আপনাদের সামনে। কম্পিটিশন আরও কঠিন হবে, আরও ভালো করে প্রিপেয়ার করতে হবে,
কারণ টপ 10-কে আমরা কোনোভাবেই আর ছাড় দিতে রাজি নই। তো নিজের অবজেক্টিভটা ক্লিয়ার, নিজেকে টেকনিক্যালি তৈরি করা, এটা খুব ইম্পর্টেন্ট একটা যে কথা একজন অভিনেতার জন্য। ঠিক আছে, সকলের জন্য শুভকামনা। সবাইকে অভিনন্দন এবং এই 10 জনকে অভিনন্দন। টপ 10 কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর যে আজকে বিদায় নিল তাকেও আমি অভিনন্দনই জানাচ্ছি, কারণ পরাজিত হওয়া আমার কাছে জয় হওয়া, এই ঘটনাটাকে অনেক দূরে নিয়ে যাবে এবং আমি বিশ্বাস করি। জয় হোক তোমাদের। ধন্যবাদ সবাইকে। কন্টেস্ট্যান্টস, কঠোর পরিশ্রম করতে হবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত জুরি এবং আমাদের বিশেষ অতিথি গাজী রাকায়েত স্যারকে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামতের জন্য এবং আমাদের সেই এতগুলো পার্টিসিপেন্টসের মধ্য থেকে 10 জন টপ 10 বের করে দেওয়ার জন্য ধন্যবাদ। জোরে একটি করতালির মাধ্যমে শেষ করছি আমাদের আজকের দীপ্ত স্টার হান্টের ট্যালেন্টেড 12 রাউন্ড। দেখা হবে আপনাদের সাথে টপ 10 রাউন্ডে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন। দেখবে বা চোখ